নমস্কার। হোমিও উদ্দীপনার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের আলোচক ডক্টর তপন কুমার ঘোষ। আমাদের আজকের আলোচ্য বিষয় সেকেন্ড প্রেসক্রিপশন বা দ্বিতীয় পত্র। স্যারকে অনুরোধ করবো আলোচনা শুরু। উপস্থিত সকলকে আমার আন্তরিক ভালোবাসা জানালাম। আশা রাখছি সকলেই ভালো আছেন। আজকের আবার আমরা সমবেত হয়েছি দ্বিতীয় ব্যবস্থাপত্র বা সেকেন্ড প্রেসক্রিপশন আলোচনা নিয়ে। আপনারা তো সকলেই সেকেন্ড প্রেসক্রিপশন পড়েছেন, জানেন। শুধু তাই না, সকলে যেহেতু প্র্যাকটিস করেন, আলটিমেটলি সকলেরই কম বেশি সেকেন্ড প্রেসক্রিপশন সম্পর্কে ধারণা আছে। তার মধ্যে কারোর কাছে কিছু নূতন নূতন জায়গা বা অনেক জায়গা নিয়ে কিছু কনফিউশন থাকে। সেই কনফিউশন গুলো আমরা এই হোমিও উদ্দীপনা সেকেন্ড প্রেসক্রিপশনের কনফিউশন গুলো আপনাদের কাটিয়ে দেবার চেষ্টা করব। আর যারা প্রবীণ চিকিৎসক, তাদের কাছে কোনোটাই নূতন মনে হবে না, কিন্তু ওই পুরনো ব্যাপারগুলো ঝালিয়ে নেওয়া হবে। এবং হোমিওপ্যাথির এমন একটা জায়গা, আমরা যতবার আলোচনা করি ততবারই ভালো লাগে। হ্যাঁ, আসলে আমাদের ধ্যান, জ্ঞান, সাধনা সবকিছুই তো হোমিওপ্যাথি। তাই হোমিওপ্যাথির বাইরে তো তেমন চিন্তা ভাবনা করি না, সবসময় আমরা এই নিয়ে থাকি। কাজেই হোমিওপ্যাথি সব কথা শুনতে সব সময় ভালো লাগে। যাই হোক, আমরা আজকের আলোচনা শুরু করি। প্রথমেই আমাদের যে জায়গাটা মানে জানা দরকার বা বোঝা দরকার, সেটা হচ্ছে যে দ্বিতীয় ব্যবস্থাপত্র বা সেকেন্ড প্রেসক্রিপশনটা কি। কেউ কেউ তো আবার অনেকদিন ধরে চাইছিলেন যে আমরা সেকেন্ড প্রেসক্রিপশনটা আলোচনা করি। তার মধ্যে কিছু নবীন আছে, কিছু প্রবীণ আছেন। তারা চাইছেন যে সেকেন্ড প্রেসক্রিপশনটা সঠিকভাবে আলোচনা করি, যাতে আমরা রুগী দেখে সঠিক সেকেন্ড প্রেসক্রিপশন করতে পারি। একটা ব্যাপার হচ্ছে যে আমরা অনেকেই ফার্স্ট প্রেসক্রিপশন ভালো করি, কিন্তু সেকেন্ড প্রেসক্রিপশনটা কিন্তু অনেক সময় ভুল করে ফেলি। সেকেন্ড প্রেসক্রিপশনটা ভুল করে ফেলি বলেই আমরা কেসটাকে নষ্ট করি। সেই জন্যে আমরা যাতে ভুল না করি, আমার যতটুকু সাধ্য আমি সেই জায়গাগুলো আপনাদের কাছে তুলে ধরবার চেষ্টা করব, এবং তাতে এই সেকেন্ড প্রেসক্রিপশনের সঙ্গে যুক্ত বা আনুষঙ্গিক কিছু কথাবার্তা বলবো। শুধু ওই গদবাঁধা নিয়মে বা মানে সেকেন্ড প্রেসক্রিপশন বা নীতিগতভাবে সেকেন্ড প্রেসক্রিপশন আমি আলোচনা করব না। আমি সবসময় ইতিবাচক আলোচনাটা পছন্দ করি, যাতে আমাদের জুনিয়র বন্ধুরা বিষয়টাকে রিয়েলাইজ করতে পারেন। এবং আমি এই জায়গাগুলো একটু বলবো যে আমরা কি অনুসরণ করব, কিভাবে কেসটাকে আমরা বুঝতে পারবো যে এটাই আমাদের, এই ওষুধটা দিতে হবে বা এইভাবে আমাদের সেকেন্ড প্রেসক্রিপশনটা করতে হবে। যাই হোক, এবার আমরা মূল আলোচনাতেই আসি। আচ্ছা, আমরা যখন রুগীকে কোনো ওষুধ দেই, সেই ওষুধটা রুগীর দেহে কাজ করতেও পারে, কাজ কিন্তু নাও করতে পারে। কাজ করতেও পারে, কাজ নাও করতে পারে।
যদি তা রোগীর দেহে কাজ না করে তবে কিন্তু তাকে আমরা প্রেসক্রিপশন হিসেবে গণনা করি না। আমি একের পর এক ওষুধ দিয়ে যাচ্ছি, তাতে রোগীর দেহে কোনো কাজ করলো না, এইরকম যদি ঘটনা ঘটে সেটাকে কিন্তু আমরা কখনোই প্রেসক্রিপশন হিসেবে বা ব্যবস্থাপত্র হিসেবে গণনা করব না। এই কথাটা কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে। হ্যাঁ, কিন্তু আসলে ব্যাপারটা কি হয়, আমরা যে ওষুধটা দেই না, সেই যে কোনো জিনিস, সেই যে কোনো জিনিসেরই যদি রুগীর দেহে সাসেপ্টিবিলিটি না থাকে, হ্যাঁ, রুগীর যদি সেই জিনিসের উপরে সাসেপ্টিবিলিটি না থাকে, তাহলে কিন্তু সেই জিনিসটি বা সেই পদার্থটি বা সেই ওষুধটি রুগীর দেহে কাজ করবে না। কারণ আমরা তো কেমিক্যাল রিয়াকশনের উপরে তাকিয়ে ওষুধ দেই না, যেটা অন্য ব্যাধিতে দেওয়া হয়, কেমিক্যাল রিয়াকশনের উপরে তারা ওষুধ দিয়ে থাকেন, কিন্তু আমাদের কেমিক্যাল রিয়াকশন নয়, আমাদের সাসেপ্টিবিলিটির উপরে কাজ করে। তাহলে যদি সাসেপ্টিবিলিটি না থাকে, সেই ওষুধ কিন্তু রুগীর দেহে কোনো কাজ করবে না। কিন্তু তাহলে কাজ যদি না করে, তাহলে সেটাকে কিন্তু আমরা কখনোই কোনো প্রেসক্রিপশন হিসেবে গণনা করব না, সে আমি 100 ওষুধ খাইয়ে যাই না কেন। কিন্তু যদি ওষুধটি রোগীর দেহে কাজ করে, তবে তাই হবে ফার্স্ট প্রেসক্রিপশন। এখন ফার্স্ট প্রেসক্রিপশন যখন মানে কাজ করতে থাকে, তা কি করে, তা হচ্ছে রোগীর লক্ষণের পরিবর্তন আনে, রোগীর লক্ষণের পরিবর্তন আনে এবং এই লক্ষণ পরিবর্তন দেখেই কিন্তু আমাদের দ্বিতীয়বার ওষুধ দিতে হয়। হ্যাঁ, মানে এই যে দ্বিতীয়বার আমরা যে ওষুধটি দিচ্ছি, সেটি হচ্ছে আমাদের সেকেন্ড প্রেসক্রিপশন বা তৃতীয় ব্যবস্থাপত্র। হ্যাঁ, দ্বিতীয়বার যে আমরা ওষুধটা দিচ্ছি, সেই ওষুধটাই হচ্ছে আমাদের সেকেন্ড প্রেসক্রিপশন বা দ্বিতীয় ব্যবস্থাপত্র। মনে রাখতে হবে যে রোগীকে আমরা যতবার ওষুধ দেই না কেন, রোগীকে আমরা যতবারই ওষুধ দেই কেন, যে ওষুধটি রোগীর দেহে কাজ করছে বা সবেমাত্র তার কাজ করা শেষ করেছে, হ্যাঁ, তার কাজ দেখেই কিন্তু আমরা মানে পরের ওষুধটি দিয়ে থাকি। এই যে পরের যে এই যে কাজ দেখে আমরা যে প্রেসক্রিপশনটা করি, প্রতি ক্ষেত্রে আমরা যে ওষুধই দেই না কেন, এর সবগুলোই কিন্তু সেকেন্ড প্রেসক্রিপশন হিসেবে কাউন্ট করা হয়। অর্থাৎ যে ওষুধটা কাজ করছে বর্তমান অবস্থাতে বা কাজ করা শেষ করেছে, সেটি হচ্ছে ফার্স্ট প্রেসক্রিপশন। এর আগে 2-3টা ওষুধ দেওয়া হয়ে গেছে, তবুও আমি পরের প্রেসক্রিপশন করবার আগে যে ওষুধটা ছিল সেটা ফার্স্ট প্রেসক্রিপশন, পরে যে ওষুধটা দেব সেটাই হবে আমাদের সেকেন্ড প্রেসক্রিপশন। আমরা কিন্তু কখনো থার্ড প্রেসক্রিপশন বা ফোর্থ প্রেসক্রিপশন বলি না। হ্যাঁ, মানে যেহেতু একটি ওষুধ দেখে অন্য ওষুধ দেওয়া হয়, তাই দ্বিতীয় ব্যবস্থাপত্র বা সেকেন্ড প্রেসক্রিপশনকে অনুসরণকারী বা ফলো আপ প্রেসক্রিপশনও বলা যায়। তাহলে অনেক সময় এটা কিন্তু মনে হয় সেকেন্ড প্রেসক্রিপশন তাহলে একটা দিয়েছে, তারপরে ওষুধটা সেকেন্ড প্রেসক্রিপশন। সেই জন্য আমরা যদি একটা ওষুধের কাজ দেখে যখন আমরা পরের ওষুধটা দিয়ে থাকি, সেই প্রেসক্রিপশনটাকে আমরা কিন্তু ফলো আপ প্রেসক্রিপশনও বা অনুসরণকারী প্রেসক্রিপশনও বলতে পারি। কথাটা কিন্তু যথেষ্ট যুক্তিযুক্ত হয়ে ওঠে। আরেকটি কথা বলতে হয় যে
আমরা এই যে সেকেন্ড প্রেসক্রিপশন করি, হ্যাঁ, আমরা যে সেকেন্ড প্রেসক্রিপশন করে থাকি অর্গানন, আমরা কেন্টের লেকচারস অন হোমিওপ্যাথিক ফিলোসফি থেকে, কারণ কেন্টের লেকচারস অন হোমিওপ্যাথিক ফিলোসফিতে যে সুন্দরভাবে সেকেন্ড প্রেসক্রিপশনের কথা বলা আছে, আমরা কিন্তু সেই বর্ণনা বা সেই রকম বিবরণ আর কোথাও পাই না। হ্যাঁ, আমরা কোথাও পাই না। তবে বন্ধু, কেন্টের এই যে লেখা, এই লেখা নয়, কেন্টের যাবতীয় লেখা, কেন্টের যাবতীয় লেখা, আসলে আজকের আমরা যেভাবে হোমিওপ্যাথিটা করতে পারি, হ্যানিম্যান স্রষ্টার সৃষ্টিকে আরো সহজভাবে ব্যবহার্য করে তুলেছেন তারই মানে উত্তরাধিকারী ডক্টর জেমস টাইলার কেন্ট। হ্যাঁ, কেন্ট অনেক অনেক সহজ করে দিয়েছেন আমাদের কাছে হোমিওপ্যাথি চিকিৎসা করাটা। কিন্তু এই যে কেন্টের লেকচারস অন হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকা, হ্যাঁ, লেকচারস অন হোমিওপ্যাথিক ফিলোসফি বলুন, বা তার রেপার্টরি বলুন, কিংবা তার লেসার রাইটিং বলুন, এই সবগুলো কিন্তু অর্গাননের ফিফথ নির্ভর করে লেখা হয়েছে। অর্গাননের ফিফথ এডিশনের উপর নির্ভর করে লেখা হয়েছে, এবং এই অর্গাননের ফিফথ এডিশন আমাদের কাছে, হ্যাঁ, আমাদের কাছে অনেক বেশি লজিক্যাল বা অনেক বেশি যুক্তিধারী মনে হয়, অনেক বেশি যুক্তিযুক্ত মনে হয়। কেন্ট সিক্সথ এডিশন পাননি, কারণ আপনারা জানেন যে কেন্ট 1916 খ্রিস্টাব্দে পরলোক গমন করেছিলেন, কিন্তু সিক্সথ এডিশন 1920 এবং 1921-এ হ্যাঁ আলো দেখে। রিচার্ড হেল প্রথম জার্মান ভাষা, এবং তারপরে আমাদের উইলিয়াম বডি ইংলিশে তাকে ট্রান্সলেশন করেন, 1921-এ মানে বডি পাবলিশ করেন। কেন্ট পাননি, কেন্ট এই ব্যাপারে বলেননি। তবে আমরা অনেক লজিক্যাল, অনেক যুক্তিযুক্ত চিন্তাধারা কেন্টের কাছ থেকে পেয়েছি, যার জন্য আমাদের হোমিওপ্যাথি পড়াটা কিন্তু অনেক বেশি সহজ হয়ে গেছে। এখানে একটা কথা আমি না বলে পারছি না, আমাদের সিক্সথ এডিশন, হ্যাঁ, সিক্সথ এডিশন, বিশেষ করে সিক্সথ এডিশনের অ্যাফরিজম এটা খুব ডিস্টার্ব হচ্ছে, ভারবার ভারবার আওয়াজ হচ্ছে। আচ্ছা, সকলের কি আওয়াজ হচ্ছে, না শুধু আমার মোবাইলে এরকম আওয়াজ হচ্ছে? একটা ঝড় উঠলে যেমন আওয়াজ, সেরকম একটা আওয়াজ আসছে মাঝে মাঝে। কারোর ভিডিও অন করা থাকলে অফ করুন, হ্যাঁ, সাইলেন্ট করুন। আচ্ছা, তাহলে সিক্সথ এডিশনে 246-এর প্রথম প্যারাগ্রাফ ঠিক আছে, এর পরে যা বলা হয়েছে যে ওই রিপিটেড ডোজে দেওয়া, হ্যাঁ, জলে গোলা ওষুধ আমরা অনেকেই দেখতে পাই 16 ডোজ, 18 ডোজ, 14 ডোজ, 8 ডোজ দিয়ে থাকেন। হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু যুক্তি দিয়ে সেটাকে মানতে পারি না। শুধু তাই নয়, যদি দেখা যায় যে যদি আমরা এইভাবে দিতে থাকি 16 ডোজ বা 8 ডোজ, সেক্ষেত্রে কিন্তু আমাদের পক্ষে রোগীকে ফলো আপ করা খুব কষ্টকর হয়। সেক্ষেত্রে কিন্তু আমাদের পক্ষে সেকেন্ড প্রেসক্রিপশন করাটা খুব কষ্ট হয়। হোয়ারাস আপনারা যদি 50 মিলিসিমেলেও একটা ডোজ দেন, হ্যাঁ, আমরা যেটা করে থাকি, হ্যাঁ, এখানে ডক্টর নীলকান্ত সরকার রয়েছেন, ডক্টর পার্থ প্রদীপ চৌধুরী রয়েছেন, হ্যাঁ, আরো কেউ তো আমাদের বন্ধু রয়েছে, সত্যব্রত ভট্টাচার্য, আমরা কিন্তু সকলে ওই 50 মিলিসিমেলে কিন্তু একটা ডোজই দিয়ে থাকি, এবং ডাইলুট, সেটাও কিন্তু অনেক ডাইলুট করে দিয়ে থাকি, তারও কিন্তু আমরা অ্যাকশন পেয়েছি। সেই জন্য
যদি কেউ ওইভাবে 50 মিলিসিমাল মানে অনেকগুলো ডোজ দিতে থাকেন, তাদের পক্ষে কিন্তু সেকেন্ড প্রেসক্রিপশন করা খুব কষ্টকর। হ্যাঁ, এবং বহু রোগীর ক্ষেত্রে দেখেছি যে এই ওষুধকে এত অ্যাগ্রাভেশন হয়, সব বলে তো 50 মিলিসিমাল ওষুধের অ্যাগ্রাভেশন নেই, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এই একটা ওষুধকে এত বেশি অ্যাগ্রাভেশন পেয়েছি যে সেই রোগীকে ট্যাকেল করা খুব কষ্টকর হয় এবং বদনাম হয় হোমিওপ্যাথিক ডাক্তাররা এত বাড়িয়ে দেয় আর কমাতে পারে না। যাই হোক বন্ধু, ডোজ অ্যান্ড পোটেন্সি আমরা পরে আলোচনা করবো। আমার ইচ্ছে আছে সেকেন্ড প্রেসক্রিপশনের পরে আমরা ডোজ অ্যান্ড পোটেন্সি নিয়ে আলোচনা করবো, সেগুলো বিস্তারিত ভাবে আমরা আলোচনা করবো। হ্যাঁ, আমরা ওষুধ দিলাম, আমি একটু আগেই বলেছিলাম, কাজ না করলে তো সেটা ফার্স্ট প্রেসক্রিপশনও হয় না। এখন কাজটা কেমন করে ওষুধ দেওয়ার পরে? হ্যাঁ, কাজটা কিন্তু দু রকমই হতে পারে। হ্যাঁ, আচ্ছা, মানে সেই কাজটা মানে ওষুধটা রোগীর দেহে যে ক্রিয়া করছে সেটা রোগীর পক্ষে ভালো হতে পারে এবং খারাপও হতে পারে। হ্যাঁ, রোগীর পক্ষে ভালো হতে পারে, রোগী আরোগ্যের পথে হতে পারে, আবার রোগী আরোগ্যের পথ তো দূরের কথা, রোগীর আরো কষ্টগুলো বেড়ে যেতে পারে। হ্যাঁ, এই ভালো খারাপ বুঝবার জন্য কিন্তু দরকার আমাদের একটি হোমিওপ্যাথি নির্দিষ্ট নিয়মে ভালো রোগী লিপি বা কেস রেকর্ডিং। হ্যাঁ, এবং সেই কেস রেকর্ডিং এর সংরক্ষণ সবসময় মনে রাখতে হবে। আমি সেকেন্ড প্রেসক্রিপশন করতে যাই তাহলে কিন্তু আমার এই রোগী লিপি দরকার। রোগীর সাথে আমার সম্পর্ক হচ্ছে রোগীকে প্রথম ওষুধ দেওয়া থেকে তাকে আরোগ্য পর্যন্ত নিয়ে যাওয়া। হ্যাঁ, পুরো সম্পর্কটাই আমাদের তৈরি হয় রোগী লিপির মাধ্যমে বা কেস রেকর্ডিং এর মাধ্যমে, এবং সব সময় আমরা রোগ লক্ষণের পরিবর্তন বা মুভমেন্ট অফ সিমটমস দেখেই কিন্তু রোগীকে পরিচালিত করি এবং রোগীকে সঠিক ব্যবস্থা নেই বা রোগীর আরোগ্যের পথ দেখাই। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা যদি সঠিকভাবে কেস রেকর্ডিং করতে না পারি, হ্যাঁ, তাহলে কিন্তু মানে ওষুধ দেবার পরে আমরা কিন্তু কেসটিকে বুঝতে পারবো না, তার ভেতরে কি পরিবর্তন এলো। হ্যাঁ, কি পরিবর্তন এলো না এলো সেটা কিন্তু সামনে কেস রেকর্ডিংটা না থাকলে বুঝতে পারবো না। আমার পক্ষে ওষুধটা দেওয়াও কিন্তু সম্ভব হবে না। তাহলে আমি এই যে এতক্ষণ যে কথাগুলো বললাম তা হচ্ছে তত্ত্ব সর্বস্ব বা থিওরিটিক্যাল কথাবার্তা। কিন্তু আমাদের দরকার এর প্রায়োগিক দিকটা বা কিভাবে প্রয়োগ করবো বা প্র্যাকটিক্যাল দিকটা। হ্যাঁ, প্র্যাকটিক্যাল দিকটা বিশেষভাবে জানা দরকার। কোথায় কিভাবে মেডিসিন প্র্যাকটিস মানে চেঞ্জ করবো যাতে আমরা রোগীর উপর কার্যকরী ভাবে ওষুধটাকে প্রয়োগ করতে পারি। হ্যাঁ, সেটাই হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল পার্ট বা আসল জায়গা। আচ্ছা, আমি একটু প্রথমেই যেটা বলছি যে রোগীকে একটি ওষুধ দিলে তার মধ্যে মূল যে পরিবর্তনগুলো আসতে পারে বা আসে সেগুলো কেমন, কারণ এই পরিবর্তনগুলো একটু না জানলে আমাদের কেসটাকে ফলো আপ করাটা কিন্তু কষ্টকর হয়ে পড়ে। আমরা শুধু এই অ্যান্টিডোট দিলাম, এই কমপ্লিমেন্টারি দিলাম, হ্যাঁ, কিন্তু কিভাবে দেবো কখন দেব সেটা বুঝবার জন্য আমাদের কতগুলো কথা বা কতগুলো জায়গা একটু বোঝা দরকার। হ্যাঁ, আপনারা সকলেই তা জানেন, কারণ সকলেই তো অধ্যয়ন করেছেন, সকলেই প্র্যাকটিস করে। তবু আমরা একবার একটু সেগুলো ঝালিয়ে নেই, সেগুলো একটু স্মরণ করে নেই, তাহলে কিন্তু আমাদের
পরবর্তী অংশটা বুঝতে আরো সুবিধা হবে, সেকেন্ড প্রেসক্রিপশন করতে আরো সুবিধে হবে। হ্যাঁ, হোমিওপ্যাথি ওষুধ প্রয়োগের পর তা রোগীর মধ্যে যদি কাজ করে, একটু আগে বললাম যে রোগীর ভালো হতে পারে, রোগী খারাপও হতে পারে। আমরা রোগীর দেহে অ্যাগ্রাভেশন দেখতে পারি। কিসের অ্যাগ্রাভেশন? রোগ লক্ষণের অ্যাগ্রাভেশন হতে পারে, রোগের অ্যাগ্রাভেশন হতে পারে। হ্যাঁ, যেমন আমি যে সমস্ত লক্ষণের উপর নির্ভর করে ওষুধ দিয়েছি, অবশ্যই তার ওষুধের সঙ্গে মিল থাকতে হবে। হ্যাঁ, আমি যে সকল লক্ষণগুলোর উপরে বেস করে ওষুধ দিয়েছি তার সঙ্গে আমাদের রোগীর যে লক্ষণ, রোগীর লক্ষণের কিন্তু মিল থাকতে হবে। দেখা গেল ওষুধের লক্ষণগুলো বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, ওষুধের যে লক্ষণগুলো রয়েছে, একটা ওষুধের লক্ষণ আমরা কোথা থেকে পাই? আমরা তো ড্রাগ প্রুভিং এর থেকে ওষুধের লক্ষণগুলো পাই। তাহলে ড্রাগ প্রুভিং এর সময় যে ওষুধের লক্ষণ, যেটা আমাদের মেটেরিয়া মেডিকাতে লিপিবদ্ধ রয়েছে, সেই লক্ষণের সাথে আমরা মিলিয়ে রোগীর লক্ষণ, ওই লাইক ইয়োর্স লাইক সমলক্ষণ মিলিয়ে ওষুধে। এখন দেখা গেল যে একটা রোগীকে ওষুধ দিয়েছি, ঠিক আছে, ওষুধ দেবার সময় এটা তো ঠিক, সব লক্ষণ কিন্তু সব রোগীর মধ্যে আমরা পাই না, সব লক্ষণগুলো কিন্তু আমরা সব রোগীর মধ্যে পাই না। আমরা যখন কেস রেকর্ডিং করব, ওই ঘন্টার পর ঘন্টা বসে যদি আমরা অসংখ্য সিমটম কালেকশন করি বা নিউমেরিক্যাল সিমটম গুলো, নিউমেরিক্যাল যদি তাকায়, সংখ্যাগুলোই যদি দেখতে থাকি, আহা আমি 6 ঘন্টা 8 ঘন্টা 7 ঘন্টা রোগীর পেছনে ব্যয় করেছি, কিন্তু সিমটমস এর কোনো কোয়ালিটি নেই, তাহলে কিন্তু আমার কোনো কাজ হবে না। আমাকে সব সময় কোয়ালিটেটিভ সিমটমস গুলো নিতে হবে, এবং এখানে লজিক্যালি নিতে হবে কোয়ালিটেটিভ সিমটম গুলো। তাহলে এই যে একটা ওষুধের সব কোয়ালিটেটিভ সিমটমস কিন্তু আমরা সব রোগীর ভেতরে পাই না। এখন রোগীর ভেতরে আমি যে লক্ষণগুলো পেয়েছি, সেই লক্ষণগুলোর উপর নির্ভর করে আমি রোগীকে ওষুধ দিয়েছি। কি দেখতে পেলাম? দেখতে পেলাম, হ্যাঁ, দেখতে পেলাম যে রোগী ভালো তো হচ্ছে না, কি হচ্ছে না, ওই ড্রাগের ড্রাগ প্রুভিং এ যে সমস্ত সিমটমস গুলো রয়েছে, এখন রোগীর নেই কিন্তু ড্রাগের রয়েছে, ওই ড্রাগের সিমটমস গুলো রোগী দিতে শুরু করেছে। এটা কিন্তু আমরা দেখতে পাই। ভালো চোখ না থাকলে দেখা যাবে না, ঠিক না থাকলে বোঝা যাবে না। তাহলে এই যে বৃদ্ধিটা বা এই যে লক্ষণগুলোর বৃদ্ধি পেয়েছে রোগীর দেহে, এটাই হচ্ছে ওষুধজনিত অ্যাগ্রাভেশন বা মানে ড্রাগ অ্যাগ্রাভেশন। হ্যাঁ, এগুলো হচ্ছে ড্রাগ অ্যাগ্রাভেশন। সাধারণত দেখা যায় কি, সব থেকে বড় কারণ হচ্ছে যে ওভারডোজ। হ্যাঁ, ওভারডোজ হয়ে গেছে। আপনারা বলতে পারেন যে কোথায়, কত ডাক্তারকে তো দেখি 6টা 7টা ওষুধ দিচ্ছে, একসঙ্গে অনেকগুলো ডোজ দিচ্ছে, কিন্তু বন্ধু অনেকগুলো ডোজ দিলে কি হবে? একটা কথা মাথায় রাখতে হবে, আমরা ওই যে একটা কথা আছে না, বলা হয় যে ইভেন দ্য সিঙ্গেল রেমেডি মে নট বি হোমিওপ্যাথি। একটা ওষুধ দিলে সেটা হোমিওপ্যাথি হবে না যদি না ল অফ সিমিলিয়ার মানি, তার ডোজ পোটেন্সি ইত্যাদি ইত্যাদিগুলো মানি, হবে না। তাহলে কি হতে পারে, হয়তো আমি ওভারডোজ দিয়ে ফেলেছি, অনেক ডোজ দিয়ে ফেলেছি বা দেওয়া হয়েছে, তাতে দেখা গেল বেশিরভাগ কিন্তু ওভারডোজের জন্যই হয় যে মানে রোগীর ওই যে ড্রাগটা দেওয়া হয়েছে, রোগীর না থাকলেও ড্রাগের সিমটমস গুলো রোগীর দেহে প্রকাশিত হতে শুরু করেছে, ড্রাগের অন্য সিমটমস, অর্থাৎ রোগীর শরীরে ড্রাগ প্রুভিং শুরু হয়েছে। হ্যাঁ, আমরা কিন্তু এই এই অবস্থাটা আমরা দেখতে পাই। সেই জন্যে অনেক সময় দেখতে পাবেন যে কোনো একটা ডাক্তারের কাছ থেকে
একটা কথা বলা হয়, যিনি ফার্স্ট প্রেসক্রিপশন করেছেন তার সেকেন্ড প্রেসক্রিপশন করা উচিত, কিন্তু এখানে মজার ব্যাপার হচ্ছে যিনি ফার্স্ট প্রেসক্রিপশন করেননি, ল অফ সিমিলিয়ার ওষুধ দেননি, উল্টো পাল্টা ওষুধ দিয়েছেন, সেক্ষেত্রে আমাদের কি করা উচিত? যদিও কি ওষুধ দিয়েছে জানা সম্ভব নয়, কিন্তু অনেকদিন হোমিওপ্যাথিক ওষুধ খেয়েছে এটা আমরা জানতে পারি। হয়তো এই মানে অসংখ্য ওষুধ খাবার জন্যে, অসংখ্য ডোজ খাবার জন্য, একই ওষুধের হয়তো অসংখ্য ডোজ খেয়েছে, দেখা গেল তার শরীরে ড্রাগ মুভিং শুরু হয়েছে, আপনি কেস রেকর্ডিং করেছেন, সব সেই ওষুধের সিম্পটম পেয়েছেন। লাইকোপোডিয়াম, আমি বেশ পেয়েছি এরকম সিম্পটম, তার মানে এত লাইকোপোডিয়াম খেয়েছে, লাইকোপোডিয়ামের ড্রাগ মুভিং শুরু হয়েছে। এই জায়গাটা আপনাকে রিয়েলাইজ করতে হবে, একদিনে হবে না, বারবার করতে হবে। এক্ষেত্রে যদি আমরা ওই রুগীকে লাইকোপোডিয়াম প্রেসক্রিপশন করে ফেলি, রুগীর অবস্থা কিন্তু আরো খারাপ হবে। সেই জন্য বলছি কেস রেকর্ডিংটা সবাই ভালো করে করবেন, বিশেষ করে আমাদের অর্গাননের 83 থেকে 103 পর্যন্ত জায়গাটা পড়বেন। ওখানে দেখবেন ওই 91 থেকে মানে অ্যাপোরিজম 91 থেকে 95 ভীষণ ইম্পর্টেন্ট। আপনি এইসব ক্ষেত্রে রুগীকে সেগুলো কিন্তু ওখানে বলা আছে, করবেন এগুলো। হ্যাঁ, যাই হোক, তাহলে আমি যদি এখানে ওষুধ দিয়ে দিই, ড্রাগ মুভিং হচ্ছে, সেখানে আমি আবার ওষুধ দিয়ে দিলাম, রোগীর অবস্থা কিন্তু আরো খারাপের দিকে যাবে। অর্থাৎ ড্রাগ জড়িত যে সিমটম হচ্ছে সেগুলো হচ্ছে মানে ড্রাগ অ্যাগ্রাভেশন। হ্যাঁ, এরকম একটা আমরা রোগীর জন্য অ্যাগ্রাভেশন পেতে পারি। আমরা নিজে ভুল করলে সেখানেও ড্রাগ অ্যাগ্রাভেশন হতে পারে, বা ডোজের হেরফেরের জন্য একটা ডোজ দিল, সেখানে হাইপার ডোজ হয়ে গেছে, মানে ওভারডোজ অনেকগুলো দেই, একটা ডোজ সেখানে হয়তো রুগীর যা পোটেন্সি চাইছিল তাতে অনেক হাই পোটেন্সির ওষুধ দিয়ে দিয়েছে, সেক্ষেত্রেও কিন্তু একটা ড্রাগ অ্যাগ্রাভেশন হতে পারে। হ্যাঁ, তাহলে এরকম আমরা একটা প্রথমে যে অ্যাগ্রাভেশনটা পেতে পারি সেটা হচ্ছে ড্রাগ অ্যাগ্রাভেশন। আর কি পেতে পারি? হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন বা হোমিওপ্যাথিক বৃদ্ধি। এই হোমিওপ্যাথিক বৃদ্ধিটা কি? হোমিওপ্যাথিক ওষুধের সাথে মিল আছে এবং রোগীর দেহে আছে, সঠিক ওষুধ দেবার ফলে কি হচ্ছে, ওই লক্ষণগুলো সামান্য বৃদ্ধি ঘটেছে। আমি যে সমস্ত লক্ষণের উপরে নির্ভর করে রোগীকে ওষুধ দিয়েছি, রোগীর সেই লক্ষণগুলো সামান্য বৃদ্ধি ঘটেছে, এটা কিন্তু আমরা পেতে পারি। এই যে লক্ষণের বৃদ্ধি, এই বৃদ্ধিটা কিন্তু আপাত বা অ্যাপারেন্ট বা সাময়িক কালের জন্য এই বৃদ্ধি থাকে। হ্যাঁ, মানে এটাই কিন্তু হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন। এখানে কিছু লক্ষণের বৃদ্ধি ঘটলেও কিন্তু মানে রোগী সামগ্রিকভাবে আরাম বোধ করে, কিন্তু তার কয়েকটা মানে সিমটম হয়তো বেড়েছে ওষুধ দেওয়ার জন্য, কিন্তু মানে আমরা সেখানে কি দেখতে পাই, রোগী কিন্তু তার মনের দিক থেকে সে বেশ ভালো আছে। হ্যাঁ, আচ্ছা, রোগীর এই যে মনের দিক থেকে ভালো আছে, এবার রোগীর ভালো আছে সে কি করবে? তো বহু রোগী আছে সে বলে না, ভালো থাকলেও বলে খারাপ, বলে ভালো থাকলেও খারাপ বলে, ভাবে যে ডাক্তার হয়তো আরো ভালো ওষুধ দেবেন। এই জায়গাটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। তাহলে এই যে রোগীর ভালো থাকাটা বোঝার বিশেষ জায়গা হচ্ছে রোগীর চেহারার পরিবর্তন, রোগীর মুখশ্রীর পরিবর্তন। এগুলো কিন্তু ফিজিশিয়ানকে একদম মানে কিন অবজারভার হতে হবে, নিখুঁত ভাবে তাকে পর্যবেক্ষণ করতে হবে। হ্যাঁ, তাহলে তার কথাবার্তার ধরন, তার মুখশ্রী, হ্যাঁ, এই জায়গাগুলো দেখে কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে রোগী ভালো আছে। সব রোগী ভালো বলে না, আবার এমনও আছে 2-4টে ওষুধ আছে যেখানে রোগী ভালো নেই, যেখানে রোগী ভালো বলে ডাক্তার আমি ভালো আছি, সেকেন্ড প্রেসক্রিপশন করবার আগে বুঝতে হবে। হ্যাঁ, যেখানে রোগী ভালো না থাকলে বলে যে ভালো আছি,
এরকম কিছু ওষুধ হচ্ছে, যেমন টিউবারকুলিনাম, আমাদের পালসেটিলা, আমাদের আর্নিকা। হ্যাঁ, আচ্ছা, এই জায়গাগুলো কিন্তু আমাদের বুঝে নিয়ে সেকেন্ড প্রেসক্রিপশন করতে হবে। হ্যাঁ, আর এই যে হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন, এটা কিন্তু আমাদের কাছে কাম্য, আমরা এটা কামনা করি। হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন কিন্তু ভালো। হ্যাঁ, অ্যাকিউট ডিজিজ হলে তো কয়েক ঘন্টা কি কয়েক মিনিটের মধ্যে ওই অ্যাগ্রাভেশন সঙ্গে সঙ্গে চলে যায়। হ্যাঁ, সেই বোধহয় 10 to 12 অবজারভেশনের থার্ড অবজারভেশন এরকম কথাটা রয়েছে। আবার ক্রনিক ডিজিজ হলে হয়তো কয়েকদিন বাদে আমরা এরকম অ্যাগ্রাভেশন দেখতে পাই। হ্যাঁ, তাহলে এই অ্যাগ্রাভেশনটা কিন্তু আমাদের কাছে, হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন আমাদের কাছে কাম্য, আমরা এটা কামনা করে থাকি। কোনো কোনো ক্ষেত্রে অ্যাগ্রাভেশন না হয়েও সম্পূর্ণভাবে রোগী আরোগ্য করে যেতে পারে, সেটা তো আরো ভালো। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আরেকটা অ্যাগ্রাভেশন হতে পারে। তাহলে আমরা দেখলাম যে ড্রাগ অ্যাগ্রাভেশন, হোমিওপ্যাথি অ্যাগ্রাভেশন, আর হতে পারে যে ডিজিজ অ্যাগ্রাভেশন বা রোগের বৃদ্ধি। হয়তো দেখা গেল আমাদের নির্বাচিত ওষুধ যেটা রোগীকে দিয়েছি, ওষুধটা কোনো কাজ করেনি। কাজ না করবার জন্য কি হচ্ছে, রোগ তার নিজের নিয়মে এগিয়ে যাচ্ছে, রোগ তার নিজের নিয়মে এগিয়ে যাচ্ছে। যেমন এটা কিন্তু চিররোগ এবং অচিররোগ উভয় ক্ষেত্রেই হতে পারে, চিররোগীও হতে পারে, অচিররোগীও হতে পারে। আর অর্থাৎ অ্যাকিউটও হতে পারে, ক্রনিকও হতে পারে। আপনারা তো জানেন যে অ্যাকিউট ডিজিজ বহু ক্ষেত্রে দেখা যায় যে ওষুধ না দিলেও ও নির্দিষ্ট সময় পরে হয় রুগীকে এপার রাখবে না ওপার পাঠাবে, হয় মরে যাবে নয় বেঁচে যাবে। ওষুধ দিয়ে তাড়াতাড়ি ভায়োলেন্সিটাকে কমিয়ে দেওয়া হয়, তাকে সঠিক জায়গায় রাখার চেষ্টা করা হয়। হ্যাঁ, তাহলে এই যে ডিজিজ অ্যাগ্রাভেশন অ্যাকিউট ডিজিজেও হতে পারে, ক্রনিক ডিজিজেও হতে পারে। এখন আচ্ছা, অ্যাকিউট ডিজিজে তো আমরা এরকম একটা ঘটনা হামেশাই লক্ষ্য করি। আমার ওষুধ ভুল হয়েছে, রোগ নিজের পথে চলেছে। টাইফয়েডের কথা ভাবুন, আমার কাছে টাইফয়েডের রুগী এসছে, আমি সঠিক সিলেকশন করতে পারিনি, রোগীর ওষুধ কাজ করেনি, টাইফয়েডের ফার্স্ট স্টেজ থেকে সেকেন্ড স্টেজে চলে গেছে। টাইফয়েডের ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজে চলে যায়। লোবার নিউমোনিয়ার কথা ভাবুন, আমার ওষুধ ঠিক হয়নি, একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে চলে গেছে। হ্যাঁ, ডেঙ্গুতেও আমরা এরকম ঘটনা দেখতে পাই, আমার ওষুধ ভুল হয়েছে, রোগ তার নিজের পথে এগিয়ে চলেছে। অনেক কেসেও কিন্তু হ্যাঁ এই ঘটনা ঘটতেই পারে। তবে এখানে এই যে ডিজিজ অ্যাগ্রাভেশন, একটা ঘটনা আমরা সহজেই দেখতে পাই, ডিজিজ অ্যাগ্রাভেশন যদি হয়, রোগী কিন্তু ক্রমশ দুর্বল হতে থাকে। হ্যাঁ, ওষুধ কাজ করেনি, রোগ নিজের পথে চলেছে, রোগী ক্রমশ দুর্বল হতে চলেছে, দুর্বল হচ্ছে, রোগ আরো ব্যাপকতা লাভ করছে, মারাত্মক আকার লাভ করছে। এরকম আমরা কিন্তু ডিজিজ অ্যাগ্রাভেশনে দেখতে পাই। এবং এইসব ক্ষেত্রে সেকেন্ড স্টেজে আমরা কি করবো সেগুলো আমরা পরে আলোচনা করবো, এর সলিউশন কিভাবে এগুলোকে আমরা সলভ করবো, ট্যাকেল করবো এইসব জায়গাগুলো, সেটা হচ্ছে আমাদের আসল শিক্ষণীয় বিষয়। হ্যাঁ, আচ্ছা, এখন আরেকটা ঘটনা ঘটতে পারে যে পুরনো লক্ষণ যা শরীরে চাপা ছিল তার রিঅ্যাপিয়ারেন্স অফ ওল্ড সিমটমস, যে কথাটা সাধারণত আমরা মানে বলে থাকি, রিঅ্যাপিয়ারেন্স অফ ওল্ড সিমটমস। আমরা অনেক সময়, বা আমি এর আগে আলোচনা করেছিলাম যে প্যালিয়েশন, সাপ্রেশন এবং কিওর, কিন্তু এমন ওষুধ দেওয়া হয়েছিল, এমন ওষুধ দেওয়া হয়েছিল তাতে রোগ মানে প্যালিয়েশন হয়ে বসে আছে,
বা রোগ সাপ্রেশন হয়ে বসে আছে, এখন আপনার কাছে এলো, আপনি টোটালিটি অফ সিমটমস করলেন, টোটালিটি অফ সিমটমসকে সঠিকভাবে তাকে হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করলেন, তাতে যেটা হয় তাতে হচ্ছে কি সেই যে পুরনো চাপা পড়া লক্ষণগুলো বেরিয়ে আসতে থাকে, এবং যে পরিমাণ খুব মানে মাইনরলি ওষুধ রোগীকে দেখতে হবে, খুব মাইনরলি ফলো করতে হবে, যে পরিমাণ এই পুরনো চাপা দেওয়া লক্ষণগুলো বেরোতে থাকবে, সেই পরিমাণ সুস্থ হতে থাকবে। এটা কিন্তু আমাদের কাছে এই যে অ্যাগ্রাভেশন বা এই যে রিঅ্যাপিয়ারেন্স অফ সাপ্রেসড বা প্যালিয়েটেড সিমটমস, এটা কিন্তু আমাদের কাছে খুব সুখদায়ক। করণীয় কি পরে আলোচনা করবো, আজকে না। হ্যাঁ, আচ্ছা, এটা কিন্তু মনে রাখতে হবে। আর একটা ব্যাপার তো ঠিক, কেস রেকর্ডিং এ কিন্তু অতি অবশ্যই পাস্ট হিস্ট্রি রাখতে হবে, এবং যদি সঠিকভাবে পাস্ট হিস্ট্রি নিয়ে থাকে আমরা তো তার এখানে দেখতেই পাবো তার অতীত এই রোগে ছিল। সাপোজ কোন রোগী এসে আপনার কাছে অ্যাজমা নিয়ে, কিংবা হেডেক নিয়ে, কিংবা পেইন প্যান্টিং মানে কার্ডিয়াক রিজনে পেইন প্যান্টিং প্যালপিটেশন নিয়ে রোগী এসছে। হ্যাঁ, আপনি তো সিমটম নেবেন, হয়তো দেখা গেছে যে তার অতীতে হাঁটু ব্যথা ছিল বা তার স্কিন ডিজিজ ছিল। হ্যাঁ, এটা তো আমার পাস্ট হিস্ট্রিতে আমরা পেয়েই যাব, এবং যখনই দেখব এই পাস্ট হিস্ট্রি গুলো রুগীর দেহে আত্মপ্রকাশ শুরু করেছে, রুগী কিন্তু কত ভালো হতে থাকবে। হ্যাঁ, রুগী কিন্তু ভালো হতে থাকবে, চাপা সিমটম বেরোচ্ছে, ভাইটাল ফোর্সের বন্ড থেকে, ভাইটাল প্রিন্সিপালের বন্ড থেকে তার এই সাপ্রেসড জায়গাগুলো বেরিয়ে আসছে, ভাইটাল মুক্ত হচ্ছে, রুগী এটা কিন্তু আমাদের কাছে একটা খুব খুব কাম। এরকম ঘটনা ঘটে থাকে যদি আমরা এই ঘটনা কিন্তু প্রতিনিয়তই দেখতে পাই। হ্যাঁ, প্রতিনিয়ত দেখতে পাবেন এই ঘটনায় যে ওর সিমটম গুলো বেরিয়ে আসতে শুরু করেছে। হ্যাঁ, আচ্ছা, এখন এই যে অ্যাগ্রাভেশন গুলো গেল, দেখলাম আমরা এই যে অ্যাগ্রাভেশন গুলো, আমরা এই যে 4 প্রকার অ্যাগ্রাভেশন বা 4 প্রকার লক্ষণের বৃদ্ধি দেখতে পেলাম। হ্যাঁ, এটা কিন্তু আমাদেরকে অতি অবশ্যই রোগীর মুভমেন্ট অফ সিমটমস বলে দেয়। হ্যাঁ, এই জায়গাটা সবসময় খেয়াল রাখতে। এখন যদি আমরা আচ্ছা সামগ্রিকভাবে চিন্তা করি, হলিস্টিক্যালি চিন্তা করি, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা যে রোগী বা রোগী যে ভালোর দিকে যাচ্ছে, সেটা কিন্তু মানসিক এবং শারীরিক উভয় দিক থেকেই রোগী আরাম বোধ করতে থাকে। হ্যাঁ, এবং এই আরাম বোধই কিন্তু প্রকৃত অ্যামেলিওরেশন বা প্রকৃত আরাম বোধ। একটা জায়গা আমরা বিভিন্ন লক্ষণ, সেটা জেনারেল, অর্থাৎ জেনারেল মিন রিলেটেড টু দ্য পেশেন্ট অ্যাজ এ হোল, রিলেটেড টু দ্য পেশেন্ট অ্যাজ এ হোল, সামগ্রিকভাবে রোগীর সঙ্গে যুক্ত, সামগ্রিকভাবে রোগীকে আক্রান্ত করে, এরকম বিষয় থাকতে পারে। আবার কিছু মানে লোকাল ডিজিজ, মানে পার্টিকুলার কোনো অর্গান, পার্টিকুলার কোনো অর্গানের রোগ থাকতে পারে। আচ্ছা, দেখুন, একটা ব্যাপার হচ্ছে যে কেউ একটা হাঁটু ব্যথা নিয়ে এসছে, সেই হাঁটু ব্যথাটা কি করলে আরাম হয়?
তার গরম দিলে আরাম হতে পারে, তার কন্টিনিউ মোশনে আরাম হতে পারে, বা অ্যামিলেশন হচ্ছে, কন্টিনিউ মোশন অ্যামিলেশন হচ্ছে, সঙ্গে দেখা গেল তার রেস্টে বাড়ছে বা নাইটে অ্যাগ্রাভেশন করছে, মোশন বিগিনে অ্যাগ্রাভেশন করছে, আমরা হয়তো রাস্টক দিয়ে দিলাম। কিন্তু বন্ধু মনে রাখতে হবে যে এতে রোগী ভালো নাও হতে পারে। ওই যে অ্যামেলিওরেশন, এই সিমটম এই এইভাবে অ্যামেলিওরেশন ওইভাবে অ্যামেলিওরেশন হয়, সেই অ্যামেলিওরেশন পেলেও কিন্তু সামগ্রিক অ্যামেলিওরেশন বা রোগী ভালো না হতে পারে। রোগীর ভালো পেতে গেলে, প্রকৃত অ্যামেলিওরেশন পেতে গেলে ওই পার্টিকুলার সিমটম গুলোর সাথে, পার্টিকুলার অ্যাগ্রাভেশন অ্যামেলিওরেশনের সাথে কিন্তু তার মানে সামগ্রিক অ্যাগ্রাভেশন বা অ্যামেলিওরেশন এটা আমাদেরকে বুঝতে হবে। বা সামগ্রিকভাবে বা মেন্টাল সিমটম, পজিশন অফ দ্য ডিজিজ বা মায়াজমেটিক অ্যাপ্রোচ, সমস্ত ব্যাপারগুলো নির্দিষ্ট করে আমাদেরকে ওষুধ দিতে হবে। তাহলে কিন্তু আমরা যথার্থই রোগীকে ভালো করতে পারবো। তাহলে আমরা ওষুধ দেবার পরে এইসব ব্যাপারগুলো আমাদের সামনে উপস্থিত হবে। এইবার সব থেকে বড় যে কথাটা, সেটা হচ্ছে যে এর সমাধান কোথায়? এই যে ঘটনাগুলো ঘটবে সেই কেসটাকে আমরা কিভাবে ট্যাকেল করব, এই জায়গাতে কিন্তু আমাদের সেকেন্ড প্রেসক্রিপশন করতে হবে। তাহলে সেকেন্ড প্রেসক্রিপশন করবার জন্য আমাদের ওইসব ব্যাপারগুলো যা বললাম এগুলো অনুসরণ করতে হবে, এগুলো মেনে চলতে হবে। তাহলে কিন্তু আমরা যথার্থ সেকেন্ড প্রেসক্রিপশন করতে পারব। তাহলে এবার দেখা যাক সেকেন্ড প্রেসক্রিপশন কেমন, সেকেন্ড প্রেসক্রিপশনের ধরনটা কেমন কেমন হবে, বা কেউ কেউ বলে টাইপস অফ সেকেন্ড প্রেসক্রিপশন। প্রথমেই যে কথাটা বলবো, fruitfully action of first prescription. First prescription ফলদায়ক কাজ করতে পারে, এবং এই যখন ফলদায়ক কাজ করে, রিপিটেশন অফ দ্য সেম মেডিসিন, সেই সময় কিন্তু আমাদের মানে যে ওষুধটি রোগীতে কাজ করেছে সেই ওষুধটা দিতে হবে। যে ওষুধটা খেয়ে রোগী ভালো আছে সেই ওষুধটা দিতে হতে পারে। কখন কিভাবে দেব সেটাই হবে আমাদের পরবর্তী আলোচনার জায়গা। আর কি হতে পারে সেকেন্ড প্রেসক্রিপশন? অ্যান্টিডোটাল মেডিসিন। অ্যান্টিডোট অর্থাৎ যে ওষুধটি আমার শরীরে কাজ করছে, আমার শরীরে যে ওষুধটি কাজ করছে সেই কাজটা ফ্রুটফুলি নয়, ফ্রুটফুলি হচ্ছে না, ভালো হচ্ছে না, তখন সেই ওষুধের দোষনাশক ওষুধ আমাকে দিতে হবে, অর্থাৎ অ্যান্টিডোট দিতে হবে। এখানে আমি একটা কথা বলবো, আজকাল বড্ড বেশি ফেসবুকে শিক্ষা দেওয়া শুরু হয়েছে। ফেসবুকে অনেক কিছু শিক্ষা দিচ্ছে, আবার অনেকে মানে ওই কেন্টের লেকচার, ওই অর্গানন বাংলা অনুবাদ করে করে ছাড়ছে, আবার কেউ কেউ খুব বাহবাও দিচ্ছে। কিছুদিন আগে আমার একটি ঘটনা মনে আছে, একজন সেকেন্ড প্রেসক্রিপশনের বাংলা অনুবাদ করছেন ফেসবুকে। সবাই এই ব্যাপারে সবাই সতর্ক হবেন, কারণ মানে অর্ডিনারি ডিকশনারি মিনিং আমি অনেকবার বলেছি, বারবার বলে থাকি, আর মানে আমরা যে জায়গাটা পড়ছি বা বুঝছি তার প্রকৃত অর্থে এক নাও হতে পারে। সেখানে অ্যান্টিডোটের বাংলা রয়েছে, সেই বাংলা ডিকশনারিতে দেখতে অ্যান্টিডোটের মানে বেঙ্গল টু ইংলিশে রয়েছে প্রতিষেধক, এবং সেই ভদ্রলোক, সেই ডাক্তার বাবু সেকেন্ড প্রেসক্রিপশনের একটা বলেছেন প্রতিষেধক, না ওটা বাংলা ডিকশনারি। এবং আমি লেখাতেও সে আবার উল্টে আমাকে বলছে হ্যাঁ আমি ওই ডিকশনারি দেখছি, সেই ডিকশনারি প্রতিষেধক রয়েছে। না বন্ধু,
প্রতিষেধক হচ্ছে প্রোফাইল্যাক্সিস এর বাংলা, প্রোফাইল্যাক্সিস এর বাংলা হচ্ছে প্রতিষেধক, রোগ প্রতিরোধ করে। কিন্তু অ্যান্টিডোট যেখানে আমরা দেব সেখানে হচ্ছে আমার ওষুধটা রোগীর পক্ষে ফলপ্রদ হয়নি, রোগীকে আরোগ্যের পথ দেখাচ্ছে না, আরো কিছু কিছু কারণে আমাকে সেই ওষুধের কাজটাকে রোগী দেহ থেকে বন্ধ করে দিতে। হ্যাঁ, যে ওষুধ দিয়ে কোনো একটা ওষুধের ক্রিয়াকে নষ্ট করে দেওয়া হয় সেই মানে ওষুধটাই হচ্ছে অ্যান্টিডোটাল মেডিসিন। তাহলে একটা হচ্ছে রিপিটেশন অফ দা মানে সেম মেডিসিন হুইচ হ্যাজ অ্যাক্টেড টু দ্য পেশেন্ট, যেটা কাজ করেছে সেটাকে রিপিটেশন হতে পারে। অ্যান্টিডোটাল মেডিসিন, হ্যাঁ অ্যান্টিডোটাল মেডিসিন তার মানে ওষুধের কাজটাকে স্টপ করে দেওয়ার জন্য এবং তার জন্য যে প্রতিক্রিয়া বডিতে সৃষ্টি হয়েছে সেগুলোকে কাটাবার জন্য ওষুধ দিতে হতে পারে। নেক্সট 3 নম্বর সেকেন্ড প্রেসক্রিপশন কি হতে পারে? কমপ্লিমেন্টারি মেডিসিন, অর্থাৎ পরিপূরক ওষুধ। আমি একটা ওষুধ দিয়েছি, সেই ওষুধ কিছু জায়গা পর্যন্ত কাজ করলো কিন্তু পুরো কাজ করছে করেনি, ওই রকম আর একটা ওষুধ আমাকে দিতে হবে, হ্যাঁ, যে তার বাকি কাজটা কমপ্লিট করে দেয়। যেমন আমরা অনেক সময় বেলেডোনা দিয়ে থাকি, হ্যাঁ আমরা অনেক সময় অনেক কিছুতে বেলেডোনা দিয়ে থাকি, বেলেডোনার মতো একই ডিজিজে বেলেডোনা দিচ্ছি, আরাম দিচ্ছি, বারবার দিচ্ছি, বারবার কিন্তু রুগীটা মায়াজমেটিক্যালি বা সঠিক ট্রিটমেন্ট করতে গেলে তার দরকার ক্যালকুলিয়া কার্ড। তখন কমপ্লিমেন্টারি হিসেবে তাকে ক্যালকুলিয়া কার্ড দিতে হবে। যদিও কেন বলছেন যিনি সঠিকভাবে বুঝতে পারবেন তিনি প্রথমে ক্যালকুলিয়া কার্ড দিয়েই কিন্তু রুগীকে ট্রিটমেন্ট শুরু করবেন। যাই হোক, তাহলে আমাকে একটা ওষুধের কাজের পরিপূরক কমপ্লিমেন্টারি ওষুধ দিতে হতে পারে, আলোচনা আজকে নয়। আর কি হতে পারে? কগনেট, হ্যাঁ কগনেট ব্যাপারটা যেটা বাংলা করলে বা বাংলায় বুঝতে গেলে আমাদেরকে বলতে হবে যে একই জাতীয় ওষুধ বা একই চরিত্রের ওষুধ, হ্যাঁ, বা মেডিসিন অফ সেম নেচার, মেডিসিন অফ সেম নেচার, একই চরিত্র দিচ্ছে, হ্যাঁ, বা একই জাতীয় হচ্ছে বা একই চরিত্রের আমরা ওষুধ দিতে হতে পারে, কগনেট ওষুধ দিতে পারে। ব্যাখ্যা করলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে, কিন্তু দিতে হবে সেটাই আজকে শুধু বলছি। হ্যাঁ, আচ্ছা, আবার দেখা গেল হচ্ছে মানে আসলে কগনেটে ওষুধের সাথে সম্পর্ক একটা থেকে যায়। এরপরে কি হতে পারে? এরপরে হতে পারে যে মানে চেঞ্জ অফ দ্য রিমেডি having no relation with the first prescription, change of the medicine having no relation with the first prescription। আমাকে এমন একটা ওষুধ দিতে হতে পারে, হ্যাঁ, বা মানে ওষুধটাকে এমন ভাবে চেঞ্জ করতে হতে পারে আমি যে প্রথমে তাকে ওষুধটা দিয়েছি তার সঙ্গে এর কোনো মানে সম্পর্কই নেই, হ্যাঁ, কোনো সম্পর্ক নেই এমন একটা ওষুধ আমাকে নির্বাচন করে দিতে পারে। হ্যাঁ, আর একটা কি চিকিৎসার যে মানে যে ছকে, হ্যাঁ, যে ছকে আমি ওষুধটা দিচ্ছিলাম তার যে পরিকল্পনা ছিল পরিকল্পনাটাই চেঞ্জ দ্য প্ল্যান অফ ট্রিটমেন্ট। হ্যাঁ, ট্রিটমেন্টের পুরো প্ল্যানটাকে আমাকে পরিবর্তন করতে পারে। এটা আসলে কিছুই নয়, মায়াজমেটিক চেঞ্জ। কারণ বলছি একটা পেশেন্টের শরীরে একাধিক মায়াজমের সিমটম থাকতে পারে, কিন্তু
যে মায়াজমেটিক সিমটম গুলো রোগীকে ডোমিনেট করছে, যে মায়াজম রোগীকে ডোমিনেট করছে, আমরা তো সেই মায়াজমে ওষুধটা দেই। ওষুধটা দেবার পরে একটা সময় আসে তার কাজ পুরো শেষ হয়ে গেছে, তার কাজ শেষ হয়ে গিয়ে কি হয়েছে, কিছু যে সিমটম গুলো পড়ে রয়েছে, তখন সেটা অন্য একটা মায়াজমের সিমটম, তখন আমাকে সেই ওষুধটা দিতে হতে পারে। তাহলে আমাদের এই যে সেকেন্ড প্রেসক্রিপশনটা আমরা এরকম 6 ভাগে করতে পারি, সবারে 6 ভাগে করি। একটা হচ্ছে রিপিটেশন অফ দ্য সেম মেডিসিন, অ্যান্টিডোটাল মেডিসিন, কমপ্লিমেন্টারি মেডিসিন, কগনেট মেডিসিন, হ্যাঁ, মানে এ নিউ মেডিসিন হুইচ হ্যাজ নো রিলেশন উইথ দ্য ফার্স্ট প্রেসক্রিপশন, যে ওষুধ কাজ করছে তার সঙ্গে রিলেশন নেই এমন ওষুধ দিতে হতে পারে। এবং সর্বশেষ হচ্ছে চেঞ্জ দ্য প্ল্যান অফ ট্রিটমেন্ট, অর্থাৎ মায়াজমেটিক চেঞ্জ। হ্যাঁ, এই জায়গাগুলো আমরা আমি আজকে এখানেই শেষ করব। এতটুকু সবাই মনোযোগ সহকারে আমার আলোচনা শুনবার জন্য সকলকে আমার তরফ থেকে অজস্র ধন্যবাদ। সকলকে শুভরাত্রি জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করব।